ক্লাসটা দেখি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই 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 ভালো আছো। তোমাদের সাকিব ভাই আবারও তোমাদের সাথে আছি অনেক দিন পরে। পড়ালেখার কি অবস্থা ভাইকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। ভাইকে একটু কমেন্ট করে জানিয়ে দাও পড়ালেখার কি অবস্থা। কিছুদিন পরেই তোমাদের গুচ্ছ পরীক্ষা, বিশাল যুদ্ধ কিন্তু। আজকে ২৬ তারিখ, সময় কিন্তু বেশি নাই। আজকে ২৬ তারিখ, সময় কিন্তু বেশি নাই। ঠিক আছে, কমেন্টটা পড়ার জন্য দাও, কমেন্ট আসতেছে না। হ্যাঁ, ওকে, আমি সবার কমেন্ট দেখতে পারতেছি। মাশাল্লাহ, আবু শাহিন আছে আমাদের সাথে। একটু জুম ইন করো নোমান, একটু জুম ইন করো। আমি মাঝখানে কিছুদিন অসুস্থ ছিলাম, তাই তোমাদের শিডিউল দিতে পারি নাই। তোমাদের নোমান ভাইয়ের ডেঙ্গু ছিল, সব মিলে আলহামদুলিল্লাহ আমরা সুস্থ হয়ে তোমাদের কাছে আবার কামব্যাক করছি। ঠিক আছে, তারপর হচ্ছে মুফতি মাহমুদ আছে। মুফতি মাহমুদ, ওয়ালাইকুম আসসালাম। সাইমা সাবরিন, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সবাই একটু ফ্রেন্ডদেরকে ইনভাইট দিয়ে দাও। সবাই ফ্রেন্ডদেরকে ইনভাইট দিয়ে দাও। অ্যান্ড হচ্ছে আমরা সবাই যদি এসে পড়ে, তারপরে আমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি। আজকে আমাদের সবচাইতে সবচাইতে গুরুত্বপূর্ণ ক্লাস। আমি আবারও বলতেছি, আজকে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ ক্লাস জৈব যৌগ। এবং জৈব যৌগ থেকে কিন্তু প্রায় অন্যান্য চ্যাপ্টারে যে পরিমাণ প্রশ্ন হবে তার থেকে বেশি পরিমাণেই প্রশ্ন হবে। সো জৈব যৌগের প্রশ্নগুলো কিন্তু আমাদের একটু ভালোভাবে সলভ করা দরকার। সো সবাই রেডি কিনা বলো, সবাই রেডি কিনা বলো। আবু বক্কর সিদ্দিকী, বাজে কমেন্ট করো না। শাহিন, ওকে ধর। হ্যাঁ, মায়ের কিন্তু একটাও মাটিত পড়বে না। ফারজানা ভাই অনেক ডিপ্রেশনে, সেকেন্ড টাইমার, কোনো সমস্যা নাই। ফারজানা, পরীক্ষাটা ফাটায় দিয়ে আসো, তাইলেই হবে। সালমা খাতুন, কোনো জায়গায় চান্স কি আদৌ হবে? কি করব লাইফে? ইনশাল্লাহ চান্স হবে সালমা, কোনো সমস্যা নাই। সম্রাট আছে, ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ সুস্থ আছি তোমাদের দোয়ায়। আমি সবার কমেন্টে দেখতে পারতেছি, মাশাল্লাহ। সো তোমাদের রেগুলার লাইভ ক্লাস কতজন করে আমাকে একটু জানাও তো, তাহলে আমি শুরু করে দিব। তোমাদের রেগুলার লাইভ ক্লাস কতজন করে ভাইয়াকে একটু জানাও, ঠিক আছে? এই ওইটা আমি দেখবো। হ্যাঁ, এখন ক্লিয়ার করো না। আজমেইন রেডি আছে, অলওয়েজ রেডি ভাইয়া, বাট মেন্টালি ডিপ্রেস। তাওসিফ, মেন্টালি ডিপ্রেসড হওয়ার কিছু নাই, আমরা আছি তোমাদের সাথে, তোমাদের জন্যই আমরা আছি। ওকে, রিফা তাসফিয়া পিতিলা, ওকে। টিএচ তুরজয়, অভিদত্ত তুষার, মাগো মা, এটা তো দাদা না, অন্য অভিদত্ত তুষার। জান্নাতুল মার্জান। আচ্ছা আসো আমরা শুরু করি। সো অর্গানিকে আমাদের হচ্ছে প্রথম যে টাইপটা তুমি দেখতেছো, একটা হচ্ছে ইলেকট্রোফাইল আর একটা হচ্ছে নিউক্লিওফাইল। এখন কোনটা ইলেকট্রোফাইল কোনটা নিউক্লিওফাইল এটা আমাদের ধরতে হবে। আচ্ছা, আমরা ইলেকট্রোফাইলগুলো যদি দেখি, খেয়াল করো কারা ইলেকট্রোফাইল। আমরা যদি ইলেকট্রোফাইলগুলো যদি দেখি, ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রন লাভার। ইলেকট্রোফাইল কারা? ইলেকট্রন লাভার। ইলেকট্রন লাভার মানে ইলেকট্রনকে যারা লাভ করে, বা আমরা যদি বলি যারা নেগেটিভ চার্জকে লাভ করে, তাহলে ইলেকট্রন ফাইল কারা? পৃথিবীতে যত পজিটিভ চার্জ আছে, আমি স্টার্ট দিলাম, মানে পজিটিভ চার্জ যুক্ত যাকেই পাবা তারা হচ্ছে ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল কারা? যারা পজিটিভ চার্জ যুক্ত আছে। এছাড়া কিছু প্রশম ইলেকট্রোফাইল আছে। প্রশম ইলেকট্রোফাইল, প্রশম ইলেকট্রোফাইল কারা? প্রশম ইলেকট্রোফাইল হচ্ছে যাদের ইলেকট্রনের ঘাটতি আছে। যাদের কি আছে বাবা? ইলেকট্রনের ঘাটতি আছে। যাদের ইলেকট্রনের ঘাটতি আছে তারা হচ্ছে প্রশম ইলেকট্রোফাইল। ব্যাপারটা কেমন? ইলেকট্রনের ঘাটতিটা কেমন বাবা একটু খেয়াল করো, আমার সাথে অনেকেই আছে ক্লাসে। আচ্ছা, প্রশম ইলেকট্রোফাইল হচ্ছে যাদের অষ্টক সংকোচন হয়, একটু লিখে রাখো, যাদের অষ্টক সংকোচন হয়। যাদের অষ্টক সংকোচন হয় তারা হচ্ছে কি? প্রশম ইলেকট্রোফাইল। যেমন আমি যদি বলি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, তারপরে যদি বলি বয়ফ্রেন্ড নাম্বার 3 বা BF3, ঠিক আছে? আমি যদি সহজে বলি BF3 মানে কি? দেখো, এই যে বোরন দিলাম, বোরনের 3টা ফ্লোরিনের সাথে বন্ড গঠন করছে। এখন দেখো বোরনের সবচেয়ে বাইরের স্তরে কয়টা ইলেকট্রন আছে? সবাই একটু কমেন্ট করো, বোরনের সবচেয়ে বাইরের স্তরে কয়টা ইলেকট্রন আছে? টোটাল 6টা ইলেকট্রন আছে, কারণ বোরন নিজে একটা দিছে, ফ্লোরিন একটা দিছে, তারা সমযোজী বন্ধনে আছে। তো বোরন ট্রাইফ্লোরাইডের
যে যৌগটা আছে এই যৌগটা গঠন করার পরেও কিন্তু বোরনের যে অষ্টক পূর্ণ হওয়ার কথা অর্থাৎ 8টা ইলেকট্রন থাকার কথা এটা কিন্তু হয় নাই। তার মানে কি আমরা বলতে পারি এই BF3 অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এদের অষ্টক সংকোচন হয়েছে। তার মানে কি এরা ইলেকট্রোফাইল। তো এই দুইটা এক্সাম্পল ভালোভাবে মাথায় রাখবা। আরেকটা মাথায় রাখবা হচ্ছে ফেরিক ক্লোরাইড, FeCl3, ফেরিক ক্লোরাইড। তাহলে আমরা যদি বলি ইলেকট্রোফাইল, ইলেকট্রন লাভার, পৃথিবীতে যত পজিটিভ চার্জ আছে সবাই ইলেকট্রোফাইল। প্রশম ইলেকট্রোফাইল কারা? যাদের অষ্টক সংকোচন হয়েছে তারা হচ্ছে প্রশম ইলেকট্রোফাইল, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড অ্যান্ড ফেরিক ক্লোরাইড। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমরা যদি খেয়াল করি নিউক্লিওফাইল কারা? নিউক্লিওফাইল, হ্যাঁ আমি একটু অন্য কালে দিয়ে লিখি বাবা, নিউক্লিওফাইল কারা? খেয়াল করো, নিউক্লিওফাইল যেটা, নিউক্লিওফাইল হচ্ছে নিউক্লিয়াস লাভার বা পজিটিভ সেন্টার লাভার, পজিটিভ লাভার। তো পজিটিভ লাভার কারা? বা নিউক্লিয়াস তো পজিটিভ সেন্টার, পজিটিভ সেন্টার যারা লাভার তাদেরকে আমরা বলি নিউক্লিওফাইল। তার মানে কি নিউক্লিওফাইলগুলা অবশ্যই নেগেটিভ চার্জযুক্ত। পৃথিবীতে যত নেগেটিভ চার্জযুক্ত আছে সবাই কি নিউক্লিওফাইল। পৃথিবীতে যত নেগেটিভ চার্জযুক্ত আছে সবাই কি নিউক্লিওফাইল। আই রিপিট, পৃথিবীতে যত নেগেটিভ চার্জযুক্ত আছে সবাই কি নিউক্লিওফাইল। এখন আসেন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, প্রশম নিউক্লিওফাইল একটা টার্ম আছে। আমি কেন ডিটেলসে পড়াচ্ছি এই টপিকটা থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স বেশি। সো ভালোভাবে নোট ডাউন করে নাও। সবাই নোট ডাউন করতেছে তো? সবাই একটু ভাইয়াকে কমেন্ট করে জানাও নোট ডাউন করতেছো কিনা। প্রশম নিউক্লিওফাইল কারা বাবারা? প্রশম নিউক্লিওফাইল হচ্ছে যাদের লোন পেয়ার ইলেকট্রন আছে, যার মানে কি পানি। আমি যদি বলি পানিতে কয়টা লোন পেয়ার ইলেকট্রন বাবা? পানিতে 2টা লোন পেয়ার ইলেকট্রন। আমি যদি বলি অ্যামোনিয়া, একটু খেয়াল করো, আমি যদি বলি অ্যামোনিয়া, এই যে দেখো নাইট্রোজেন লোন পেয়ার ইলেকট্রন আছে কয়টা? একটা। সো এরা কি? এরা হচ্ছে নিউক্লিওফাইল। তাহলে এই যে কয়টা এক্সাম্পল এখানে লিখে দিলাম এইগুলাই ঘুরে ফিরে বেশি আসে। মাথায় থাকবে তো? এইগুলাই ঘুরে ফিরে বেশি আসে। তার আমি অনায়াসে কি বলতে পারি বাবা? আমার এইখানে তোমরাই কমেন্টে উত্তর জানায় দাও যে নিউক্লিওফাইল কারা। এখানে নিউক্লিওফাইল হচ্ছে সুন্দরভাবে পানি, কারণ পানির কয়টা লোন পেয়ার ইলেকট্রন আছে রে বাবা? 2টা। এই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড কি আমার ইলেকট্রোফাইল। এটা কি ইলেকট্রোফাইল। বুঝা গেছে? সবার মাথায় কি ঢুকেছে? ইয়েস বলো, সবাই বুঝতে পারলে ইয়েস বলো। ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলের যত ধরনের প্রশ্ন আছে কভার আপ করা যাবে কিনা সবাই একটু বলো। ইনশাল্লাহ কভার আপ করা যাবে। মাশাল্লাহ সাইমা সাবরিন আছে, প্রজ্ঞা আছে, নুসরাত আছে, ঠিক আছে, সবাই আছে। পরের প্রশ্নে যাই। কোনটি সবচেয়ে স্থায়ী কার্বো ক্যাটায়ন? দেখো এটা অনেক নামে আসতে পারে, কার্বো ক্যাটায়ন। তার মানে কি এটাকে আমরা বলতে পারি কার্বোনিয়াম আয়ন। খেয়াল করো, কি বলতে পারি? কার্বোনিয়াম আয়নও বলা হয়, ঠিক আছে। সো কার্বো ক্যাটায়ন না দিয়ে কখনো যদি কার্বোনিয়াম বলে প্যাচ লাগানো যাবে না। সো আমরা জানি 3 ডিগ্রিটা সবচেয়ে বেশি স্থায়ী, ঠিক আছে, সবচেয়ে বেশি স্থায়ী আর সক্রিয়। এখানে কিন্তু সক্রিয় বলে দিতে পারে। সক্রিয় মানে কি বলতো? যে দ্রুত বিক্রিয়া করে। দুইটা কিন্তু দুই জিনিস। আমরা স্থায়িত্ব দেখতেছি 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে মিথাইল কার্বোক্যাটায়ন। এটা হচ্ছে স্থায়িত্বের ক্রম। এটা কি স্থায়িত্ব এর ক্রম। আমি আবারও রিপিট করতেছি, এটা কি স্থায়িত্ব। আর হচ্ছে সক্রিয়তা যদি বলে, সক্রিয় বললে তুমি কি বলবা? সক্রিয় হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন সবার আগে বিক্রিয়া করবে। মানে সক্রিয় মানে কি যে দ্রুত বিক্রিয়া করবে। তারপরে আমাদের হচ্ছে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। সো এইবার যেহেতু তোমাকে স্থায়ী বলে দিচ্ছে, তো তোমাকে কি পরের বার কি সক্রিয়তাও তো চাইতে পারে কিনা? ইয়েস ও নো বলবা সবাই। পরের বার কিন্তু তোমাকে সক্রিয়তাও চাইতে পারে। সো এই জিনিসগুলো নিয়ে কনসার্ন থাকবে। সো সঠিক উত্তরটা কি এখানে? সঠিক উত্তরটা আমরা অনায়াসে বলবো ভাইয়া এইখানে সঠিক উত্তরটা হচ্ছে ডি। সবাই চোখ বন্ধ করে বলতে পারবো যে ভাইয়া এইখানে আমাদের সঠিক উত্তরটা কি? ডি নাম্বারটা। আচ্ছা, এই স্টুডিওর ব্যাকগ্রাউন্ডটা সাউন্ডটা একটু কেমন তোমরা কমেন্টে জানায় দিবা। মানে যদিও পিছনে শেড আসতেছে, ওইটা কালো পর্দা হয়ে যাবে। এটা এসিএস এর নতুন একটা স্টুডিও, আমাদের মিরপুরে যে অফিসটা আছে অফিসের নতুন স্টুডিও। আজকে আমি উদ্বোধন করলাম এন্ড তোমাদেরই ক্লাস হচ্ছে। তোমরা অনেক লাকি যে নতুন একটা স্টুডিওতে ক্লাস হচ্ছে। তারপর দেখো বেনজিনে সিগমা বন্ধন কয়টি? দেখো বেনজিন যদি আঁকি, বেনজিনে আমরা জানি সিগমা বন্ধনও আছে, পাই বন্ধনও আছে, একটা অন্তর ডাবল বন্ড আছে। বেনজিনে 6টা হাইড্রোজেন আছে, এটাও জানি।
কয়টা হাইড্রোজেন বাবা? 6টা হাইড্রোজেন, C6H6। সবাই একটু কমেন্টে জানিয়ে দাও তো সিগমা কয়টা, পাই কয়টা। আমরা সিগমাও শিখবো, পাইও শিখবো। দেখো এইগুলা হচ্ছে পাই, 1 2 3। তাহলে পাই কয়টা পাইলাম? পাই হচ্ছে 3টা। পাই কয়টা পাইছি বাবা? পাই 3টা। সিগমা কয়টা? দেখো বাদ বাকি যেটা, যে দেখো এগুলা কি, কোনাগুলা কার্বন। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। তাহলে আমরা বলতে পারি সিগমা বন্ধন কয়টা বাবা? 12টা। সিগমা বন্ধন কয়টা? 12টা। মাশাআল্লাহ। পাই বন্ধন কয়টা? পাই বন্ধন 3টা। সো কখনো ভুল হবে? ভুল হবে না। প্রশ্ন কি অর্গানিক থেকে কঠিন আসতেছে? তোমরা একটু বলো, অর্গানিক থেকে কি কঠিন প্রশ্ন আসতেছে? কখনোই না কিন্তু, হ্যাঁ, অর্গানিক থেকে কিন্তু কখনোই কঠিন প্রশ্ন আসে না। পরেরটা দেখো, কোনটি ইলেকট্রোফাইল? দেখো আমি ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল আগে পড়ছি। দেখো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এক্সাম্পল পড়ছিলাম না? এখন কি আর ব্যাখ্যা করার দরকার আছে? এখন কি ব্যাখ্যা করার দরকার আছে? অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড কি আমাদের ইলেকট্রোফাইল। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডটা কি ইলেকট্রোফাইল। পরেরটা দেখো, অ্যাসিড ক্লোরাইডের সাথে অ্যামোনিয়া বা প্রাইমারি অ্যামিন বিক্রিয়া করলে কোনটি উৎপন্ন হয়? দেখো CH3COCl, এটাকে কি বলা হয়? অ্যাসিড ক্লোরাইড। এটার সাথে কে আসছে? এটার সাথে হচ্ছে অ্যামোনিয়া আসছে। আমি হচ্ছে একটু ভাঙ্গায় লিখি অ্যামোনিয়াকে, হ্যাঁ। দেখো তাইলে তুমি বুঝতে পারবা বিক্রিয়াটা কি হচ্ছে। এই হচ্ছে অ্যামোনিয়া। এখন ঘটনাটা কি হয়, আমরা কি বলছিলাম মনে আছে? ভার্সিটি ব্যাচে যখন পড়ছিলাম ক্লোরিনকে ভাইয়া কি শিখাইছিলাম বলো তো? ক্লোরিনকে বলছিলাম না ক্লোরিন হচ্ছে পাড়ার বখাটে ছেলে? মনে আছে কি তোমার? ক্লোরিন হচ্ছে পাড়ার বখাটে ছেলে শিখাইছিলাম। তার মানে কি হবে, এই যে এই ক্লোরিন, এই হচ্ছে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি গঠন করবে দেখো তো? HCl গঠন করবে। HCl আকারে পালায় যাবে, কারণ ক্লোরিন পাড়ার বখাটে ছেলে হাইড্রোজেনকে নিয়ে পালায় যায়। তাহলে বাকি থাকে কি এখানে? NH2। দেখো বাকি থাকে কি? NH2। NH2টা কি এই CH3CO এর সাথে যুক্ত হবে না? অর্থাৎ CH3, এখানে CO-টা আছে, এখানে কে যুক্ত হয়ে গেল? NH2। তাহলে আলটিমেটলি আমার কি তৈরি হইলো? এটাকে কি বলা হয়? অ্যামাইড বলা যায় না? অ্যাসিড অ্যামাইড। সো এটাকে অ্যামাইড বলা যায় কিনা? দেখো এটা তো অ্যাসিড অ্যামাইড, তাই না? সো আমাদের কি তৈরি হবে? অ্যাসিড অ্যামাইড আর HCl। আমার আগে আশা করি অনেকেই উত্তর দিয়ে দিয়েছো। এটা কি তৈরি হবে? অ্যাসিড অ্যামাইড আর HCl। পরেরটা যদি দেখি, রান্নার তৈজসপত্রে, এটা একদম এইচএসসি লেভেলের প্রশ্ন। এটা কি এইচএসসি লেভেলের প্রশ্ন? এটা আমার আগে তোমরাই পারবা। ননস্টিক আবরণ হিসেবে টেফলন ব্যবহার করা হয়, সেই 9-10 থেকে পড়ে আসতেছি, তাই না? সেই 9-10 থেকে আমরা পড়ে আসতেছি। ওকে, পরের প্রশ্নটা দেখি। অনার্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে এসিটাইল ক্লোরাইডের সাথে বেনজিন সামান্য উত্তপ্ত করলে কোনটা তৈরি হয়? দেখো এটা ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া, আমি বারবার তোমাদেরকে পড়াইছি। দেখো এই দেখো অনার্দ্র অ্যালুমিনিয়াম বেনজিনের সাথে, দেখো বেনজিন আঁকলাম, তার সাথে কি আসতেছে? CH3COCl। একটু আগে একটা কনসেপ্ট শিখাইছি না? এখানে দেখো বেনজিনের কি আছে বাবা? বেনজিনের হচ্ছে 6টা বউ আছে, তার ভিতরে একটা বউ হচ্ছে এই হাইড্রোজেনটা, উপরের হাইড্রোজেনটা। তো এখানে ক্লোরিন কি বাবা? ক্লোরিন হচ্ছে পাড়ার বখাটা ছেলে। ও কি করবে? এই হাইড্রোজেনকে নিয়ে পালাবে আগের মতোই, HCl তৈরি করবে। কি তৈরি করবে? HCl। সাথে কি থাকে? এই CH3COটা কোথায় যুক্ত হবে? বেনজিনের মাথায়। তো আমরা বলবো এখানে COCH3 যে আছে, দেখো COCH3 বেনজিনের মাথায় যুক্ত হয়েছে। এটার নাম কি পড়াইছিলাম? এসিটোফেনন বা মিথাইল ফিনাইল কিটোন। এটার নামটা কি পড়াইছিলাম দেখো তো? এসিটোফেনন পড়াইছিলাম না? এসিটোফেনন বা মিথাইল ফিনাইল কিটোন। বা এটার আরেকটা নাম কি পড়াইছিলাম? মিথাইল ফিনাইল কিটোন। মনে আছে কি তোমাদের? এটার আরেকটা নাম পড়াইছিলাম মিথাইল ফিনাইল কিটোন। সো অনায়াসে উত্তরটা কি হবে? বি নাম্বারটা হবে এসিটোফেনন। উত্তরটা কি হবে? এসিটোফেনন। এই তোমাদের কি বোরিং লাগতেছে? আমার একটু বলো, ঠিক আছে? বোরিং লাগতেছে? ওকে, দুইটা পেপটাইড বন্ধন যুক্ত হয়ে কি গঠন করে? আমরা জানি দুইটা অ্যামাইনো অ্যাসিড একটা পেপটাইড বন্ধে যুক্ত থাকে, ঠিক আছে? দেখো তো তখন হয় ডাইপেপটাইড। দুইটা অ্যামাইনো অ্যাসিড কি করে? একটা পেপটাইড বন্ডে যুক্ত থাকে। তো একটা পেপটাইডে যুক্ত হলে এটার নামটা কি হয়? এটার নামটা হয় ডাইপেপটাইড। এটার নাম কি হয়? ডাইপেপটাইড। তা একটা পেপটাইড বন্ডের জন্য যদি নাম হয় ডাইপেপটাইড, দুইটা পেপটাইডের বন্ডের জন্য নাম কি হবে? ট্রাইপেপটাইড না? দুইটা পেপটাইডের জন্য নামটা কি হবে?
দুইটা পেপটাইডের জন্য নামটা কি হবে? ট্রাইপেপটাইড হবে কিনা বলো তো? ট্রাইপেপটাইড। দুইটার জন্য নামটা কি হবে? ট্রাইপেপটাইড। দুইটা পেপটাইড বন্ড থাকলে ট্রাইপেপটাইড নাম হবে, অর্থাৎ সি নাম্বারটা উত্তর। উত্তরটা কি? সি নাম্বারটা। ওকে, মাশাআল্লাহ, অনেকেই সঠিক উত্তর দিয়েছো। তবে দেখো, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়? হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া অলওয়েজ প্রাইমারি অ্যামিন তৈরি হয়। তাও আমি একটু বিক্রিয়াটা দেখাইয়া দিচ্ছি। দেখো, হফম্যান ক্ষুদ্রাংশকরণ কি? একটা অ্যাসিড অ্যামাইড থাকে CH3CONH2। তো কি থাকলে আমরা বুঝবো হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া? ব্রোমিন আর পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকলে আমরা বুঝবো হচ্ছে এটা অবশ্যই অ্যালকোহলিক হইতে হবে। হ্যাঁ, তখন আমরা বুঝবো এটা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এখানে কি হয়? এখানে কার্বন সংখ্যা বাদ যায়, অর্থাৎ সিও মূলকটা যেটা আছে এটা বাদ যাবে। তো বাদ গেলে কি তৈরি হবে আমাদের? CH3NH2। এটাকে কি বলবো আমরা বলো তো? প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন, বা এটাকে কি বলা হয়? প্রাইমারি অ্যামিন। সো উত্তরটা কি? প্রাইমারি অ্যামিন না? সো অলওয়েজ প্রাইমারি অ্যামিন তৈরি হবে, অলওয়েজ প্রাইমারি অ্যামিন তৈরি হবে। সো কার্বিল অ্যামিন হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশনে অলওয়েজ কি তৈরি হয়? প্রাইমারি অ্যামিন তৈরি হয়। ওকে, সামনে যেতে পারি আমরা। সেলুলোজ কিসের পলিমার? আমরা জানি সেলুলোজ সবসময় বিটা ডি গ্লুকোজের পলিমার। এটা একদম বায়োলজিরও বেসিক, এটা তোমাদের কোর্স সেশনেও আসতে পারে। সো এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। পরের প্রশ্নটা দেখতে পারো, ইথানলের স্ফুটনাঙ্ক কত? এটা যদি আমার বলতে হয় তাহলে পড়ালেখা ছাইড়া দিতে হবে। ইথানলের স্ফুটনাঙ্ক কত? তোমরা সবাই উত্তর দাও। এটা আর আমি বললাম না, সামনে যাই। শুক্রোজের রাসায়নিক সংকেত কত? এটাও যদি বলা লাগে C12H22O11। তারপর দেখো, ওজোনোলাইসিস বিক্রিয়া, ঠিক আছে, কোবাকবির বিক্রিয়া, ভাগ করার বিক্রিয়া, ভাগ ভটরার বিক্রিয়া তোমাদের পড়াইছিলাম, মনে আছে কিনা? দেখো কি বলছে, ওজন থাকলে কি আদ্র বিশ্লেষণ করলে কি তৈরি হয়? আচ্ছা, এখন কথা হচ্ছে এই দেখো, আমি ভাগ করলাম, ওজোনোলাইসিসকে ভাগ করলাম। আসো, ওজোনোলাইসিসকে ভাগ করলাম। সো এইখানে কি তৈরি হবে দেখো তো? CH3C ডাবল বন্ড O, ঠিক আছে? দেখো, C ডাবল বন্ড O, এখানে CH3, এখানে CH3, ভাগ হয়ে যাবে না? ওই পাশেও তো একই রকম, তো এটা 2 মোল তৈরি হবে। সো 2 মোল কি তৈরি হবে? কিটোন তৈরি হবে, অর্থাৎ CH3CO CH3 তৈরি হবে। ডান, একদম পানি ভাত। CH3CO CH3 2 মোল। সহজ প্রশ্ন। ঘন সালফিউরিক অ্যাসিড দ্বারা ইথাইল অ্যালকোহলকে নিরোধন করলে কি তৈরি হয়? এই দেখো, ইথানলকে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড CH3CH2OH, কাকে? ইথানলকে আমি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। এটা দুনিয়ার ইজি, একদম অ্যালকিন প্রস্তুতির কঠিন বিক্রিয়া। পানি বের হয়ে যাবে, অ্যালকিন তৈরি হবে, অর্থাৎ এখানে ইথিন তৈরি হবে। পড়াইছিলাম না, মনে আছে? পড়াইছিলাম যে পানি বিয়োগ দিছিলাম, দেখো C2, ঠিক আছে, C2, তারপরে H কত হয়? 3 2 5 আর 1 6, H6 অক্সিজেন মাইনাস H2O। তো তোমাদের কি তৈরি হবে? C2H4 তৈরি হবে। মনে আছে কি? C2H4 তৈরি হবে, অর্থাৎ ইথিন তৈরি হবে, ইথিন তৈরি হবে। একদম পানিভাত বিক্রিয়া এটা। পরেরটা দেখো। আচ্ছা, বেনজিন, এই বিক্রিয়াটা একটু আগে দেখাইলাম, RCOCl, হ্যাঁ, এলটা বড় হাতের হয়ে গেছে, অর্থাৎ ইথানোইল ক্লোরাইড অনার্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে এসিটোফেনন তৈরি করছে। এটা কি বিক্রিয়া? ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। এই বিক্রিয়াটার নাম কি বাবা? এই বিক্রিয়াটার নাম হচ্ছে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। পরেরটা যদি দেখো, নিচের কোন যৌগটি সাবান শিল্পের উপজাত হিসেবে পাওয়া যায়? মানে সাবান শিল্পের উপজাত হিসেবে কোনটি পাওয়া যায়? গ্লিসারিন পাওয়া যায়। দেখো, আমি যদি দেখাই অ্যাস্টার, ঠিক আছে, বা দেখো CH3 COO CH3, বা COR ও দিতে পারো এখানে, COR, হ্যাঁ, ঠিক সেম ভাবে এখানে কি হবে? ও এখানে তো CH3 হবে না, এখানে CH2 হবে। এখানে কি হবে? COR। এখানে কি হবে? তারপরে CH2 COR। এটা কি অ্যাস্টার বা চর্বির সংকেত, তাই না? ঠিক আছে, অ্যাস্টার বা চর্বির সংকেত। এইখানে আমরা যদি হচ্ছে পানি দিয়ে দিই, ঠিক আছে, এটাকে কি বলছি? সাবান আয়ন বিক্রিয়া যদি করি, আমরা পানি দিয়ে দিলে কি তৈরি হবে? আমাদের হচ্ছে পানিতে কি আছে? 3 মোল পানি লাগবে। পানিতে কি আছে? H+ আর OH-, ঠিক আছে, পানিতে কি আছে? H+ আর OH-। সো এই যে এই অংশগুলা দেখো, C ডাবল বন্ড OR, এই যে এইগুলা,
এগুলা কি তৈরি হবে, এগুলা হচ্ছে দেখো আর, এটাকে যদি ভাঙ্গায় লিখি আর, এটা এই অবস্থায় আছে, সি ডাবল বন্ড এই একটা অক্সিজেন, মানে এখানে যদি বন্ডটা ভাঙ্গে যায় এখানে কে আসবে, অক্সিজেনের সাথে হাইড্রোজেন আসবে, তো এটা কি হয়ে যাবে, অ্যাসিটিক অ্যাসিড হয়ে যাবে, আর সি ডাবল এইচ 3 মল তৈরি হবে। সো প্রথমত হচ্ছে এই 3 মল অ্যাসিড তৈরি হবে, 3 মল আর সি ডাবল এইচ কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হইলো, এটা কার্বক্সিলিক অ্যাসিডের একটা প্রিপারেশন। আর বাকি ওএইচ গুলো এখানে যুক্ত হবে, 3টা ওএইচ আছে না, এখানে যুক্ত হবে, অর্থাৎ CH2 OH, তারপরে CH OH, তারপরে CH2 OH, বাকি OH গুলো এখানে যুক্ত হইল। তো বাকি OH গুলো যদি যুক্ত হয় এটাকে আমরা কি বলি, কার্বক্সিলিক অ্যাসিড বলি। এটাকে আমরা কি বলি বাবা, কার্বক্সিলিক অ্যাসিড বলি। আর এটাকে কি বলি, গ্লিসারিন বা গ্লিসারল বলি। তো এখন দেখো অপশনে কি কার্বক্সিলিক অ্যাসিড আছে, নাই, গ্লিসারিন আছে। সো উত্তরটা কি, ডি নাম্বারটা। যদি এখানে গ্লিসারিন না থাকতো, কার্বক্সিলিক অ্যাসিড থাকতো, তাহলে তোমরা কোনটা দাগাইতা, যদি গ্লিসারিন না থেকে কার্বক্সিলিক অ্যাসিড থাকতো কোনটা দাগাইতা, ওকে, কোনটা দাগাইতা। তারপরে আসো সামনে যাই, নিচের কোন যৌগটি অ্যারোমেটিক এবং অ্যালিফেটিক উভয় ধর্ম প্রদর্শন করে। আমরা আজীবন পড়ছি টোলুইন 2 ধরনের সংকরায়ন প্রদর্শন করে, টোলুইন অ্যারোমেটিক অ্যালিফেটিক 2 ধরনের ধর্ম প্রদর্শন করে। টোলুইনের উপরে এই দুনিয়াতে কেউ আছে, নাই বাবা, টোলুইনের উপরে এই দুনিয়াতে কেউ নাই, টোলুইন হচ্ছে বস, ওকে, বস। তারপরে দেখো নিচের কোন যৌগটি ফেহিলিং দ্রবণের সাথে লাল পদক্ষেপ দেয়। আমরা জানি অ্যালডিহাইড দেয়, কিটোন দেয় না। ফেহিলিং দ্রবণ আর টলেন বিকারক, অ্যালডিহাইড দেয়, কিটোন দেয় না। সো অ্যালডিহাইড কই আছে দেখো, CHO থাকলেই তো আমরা বলছি অ্যালডিহাইড, আর CO থাকলে কি হয়, CO থাকলে কিটোন। তাহলে অ্যালডিহাইড দেয়, পদক্ষেপ কে দিবে, অ্যালডিহাইড দেয়, কিটোন কি দেয় বাবা, কিটোন কিন্তু দেয় না। মাথায় রেখো কোন যৌগটি অ্যালডিহাইড ও অ্যাসিড হিসেবে আচরণ করে। সো এখানে এই যে ফর্মিক অ্যাসিড, এখানে কি আছে, অ্যাসিড কেন অ্যালডিহাইড এবং অ্যাসিড হিসেবে কাজ করে, দেখো এখানে কার্বনিল মূলক আছে, আবার CHO মূলক আছে। মানে ফর্মিক অ্যাসিডটা কেন, দেখো CHO মূলক থাকলে সেটা কি হিসেবে কাজ করে, CHO মূলক থাকলে এই দেখো CHO মূলক, সেটা কি অ্যালডিহাইড হিসেবেও কাজ করে। সো এটা কি অ্যালডিহাইড এবং অ্যাসিড বোথ হিসেবেই কাজ করে, অ্যালডিহাইড অ্যাসিড দুইটা রূপেই কাজ করে। কোন যৌগটি ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে না, কোনটি ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে না। দেখো এই যে এখানে অ্যালকিন আছে, তারপরে অ্যালকাইন আছে, সবাই ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে, বাট বেনজিন বিক্রিয়া করে না। কারণ হচ্ছে বেনজিনের যে অসম্পৃক্ততাটা আছে, এটা কি বিশেষ ধরনের অসম্পৃক্ততা, আমরা পড়ছি না, বেনজিনের যে অসম্পৃক্ততাটা আছে এটা কি বিশেষ ধরনের অসম্পৃক্ততা। তাই বেনজিনে দ্বিবন্ধন থাকা সত্ত্বেও এটা ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে না। পরেরটাই যদি যাই, CH2N2, N2 থাকলে আমরা কি বলছিলাম, ডায়াজো, তাই না। সো এখানে দেখো ডায়াজো হিসেবে আছে, হ্যাঁ ডায়াজো মিথেন, N2 থাকলেই সেটা কি ডায়াজো, N2 থাকলেই ডায়াজো এই হিসেবে কাউন্ট করবা, তাইলেই হইছে। পরেরটা যদি যাই, ডিনামাইট প্রস্তুতিতে কোন যৌগটি ব্যবহৃত হয়। আমরা জানি নাইট্রোগ্লিসারিন ডিনামাইট প্রস্তুতিতে ব্যবহার করা হয়। এগুলো কিছু মুখস্থ জিনিস, আসবে পরীক্ষায়, হ্যাঁ আসতে চলো। ডিনামাইট প্রস্তুতিতে কি ব্যবহার করা হয় বাবা, নাইট্রোগ্লিসারিন ব্যবহার করা হয়। পরে যদি দেখি ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী কে, আমরা তো জানি ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী হচ্ছে অলওয়েজ অ্যাস্টার হয়, ঠিক আছে। ফলের মিষ্টি গন্ধের জন্য কে দায়ী হয় বাবা, অ্যাস্টার হয়। সো সবাই একটু ধৈর্য ধরে ক্লাসটা শেষ পর্যন্ত করো, আজকে আমাদের 1 ঘন্টার বেশি লাগবে না, জৈব যৌগ অনেক কম সময় লাগে। কার্বিল অ্যামিন গঠন করে কোন যৌগটি, আমরা জানি প্রাইমারি অ্যামিন কি করে, কার্বিল অ্যামিন বিক্রিয়া দেয়, ঠিক আছে। প্রাইমারি অ্যামিন কার সাথে, দেখো ক্লোরোফর্মের সাথে যখন বিক্রিয়া দিবে, প্রাইমারি অ্যামিন বা অ্যানিলিন আমরা যেটাকে বলি, ও সরি প্রাইমারি অ্যামিন বললাম কেন, অ্যানিলিন হবে, হ্যাঁ উত্তরটা হবে অ্যানিলিন। অ্যানিলিন যখন ক্লোরোফর্মের উপস্থিতিতে CHCl3 ক্লোরোফর্মের উপস্থিতিতে ইন প্রেজেন্স অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক রিঅ্যাকশন দেয়, তখন কি তৈরি হবে আমাদের, কার্বিল অ্যামিন। কি তৈরি হবে, কার্বিল অ্যামিন, N ডাবল বন্ড C, কার্বিল অ্যামিন NC। তো কার্বিল অ্যামিন কি হয়, দুর্গন্ধযুক্ত হয়, এটাকে প্রাইমারি অ্যামিনের শনাক্তকরণ বিক্রিয়া বলা হয় বা অ্যানিলিনের, ঠিক আছে। তো প্রাইমারি অ্যামিনও হয় উত্তর, অ্যানিলিনে হয়, বাট আমার কাছে মনে হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হচ্ছে এখানে অ্যানিলিনই হবে। মানে এখানে উত্তর দুইটা আছে, 1 ডিগ্রি অ্যামিনের শনাক্তকরণ আবার অ্যানিলিন তো প্রাইমারি অ্যামিনই হয়, বুঝা গেছে। মানে দুইটাই উত্তর সঠিক, মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এখানে যদি বলো প্রাইমারি অ্যামিন হবে উত্তর।
সো এখানে উত্তরটা ব্ল্যাঙ্ক দেওয়া দরকার ছিল ওদের, হ্যাঁ ব্ল্যাঙ্ক, মানে দুইটাই হয় উত্তর। সাইক্লোহেক্সেন হচ্ছে কি? সাইক্লোহেক্সেন আমরা জানি অ্যালিসাইক্লিক যৌগ। দেখো সাইক্লোহেক্সেনে কোনো দ্বিবন্ধন আছে নাই, সাইক্লোহেক্সেন। সো আমরা বলবো এটা অ্যালিসাইক্লিক। হেটারো হবে না, কারণ এখানে অন্য কোনো যৌগ নাই, কার্বন হাইড্রোজেন বাদে। আচ্ছা এখানে কি আছে দেখো, ইথার। ইথার কার্যকরী মূলক সেম না? এখানে কার্যকরী মূলকের ডান পাশে কয়টা কার্বন? 2টা। এখানে ডান পাশে কয়টা? 3টা। দেখো 2 3টা হয়ে গেছে। এখানে বাম পাশে 2টা, এখানে বাম পাশে কয়টা? 1টা। সো আমরা বলছিলাম কার্যকরী মূলকের ডানে এবং বামে, কার্যকরী মূলকের ডানে এবং বামে যদি কার্বন সংখ্যা চেঞ্জ হয় সেটাকে আমরা কি বলবো? কার্যকরী মূলক সমানতা। ডানে এবং বামে, মেটামারিজম। ডানে এবং বামে যদি কার্বন সংখ্যা চেঞ্জ হয় সেটাকে আমরা কি বলবো? আমরা সেটাকে বলবো হচ্ছে মেটামারিজম। কার্যকরী মূলকের যদি ডানে এবং বামে কার্বন সংখ্যা চেঞ্জ হয় সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে মেটামারিজম। সেটাকে কি বলবো? মেটামারিজম। আচ্ছা পরেরটাই যাই। নিচের কোন যৌগটি অ্যারোমেটিক নয়? কোনটা অ্যারোমেটিক নয় জিজ্ঞেস করছে, ঠিক আছে? এখানে যদি দেখো সাইক্লোপ্রোপেন, দেখো পাইরল আমরা পড়ছিলাম, এই হচ্ছে পাইরল, ঠিক আছে? ন্যাপথালিন, ন্যাপথালিন তাও আমরা পড়ছি ন্যাপথালিন, ঠিক আছে? ন্যাপথালিন এটা কি? অ্যারোমেটিক। সাইক্লোপ্রোপেন, সাইক্লোপ্রোপেন এটা অ্যারোমেটিক না, কারণ অ্যারোমেটিক হওয়ার প্রথম শর্ত হচ্ছে প্রত্যেকটা কার্বন যেটা আছে সেটা কি হওয়া লাগবে? sp2 হওয়া লাগবে। এখানে প্রত্যেকটা কার্বন sp3 সংকরিত আছে, প্রত্যেকটা কার্বন sp3 সংকরিত আছে। সো সঠিক উত্তরটা কি? সাইক্লোপ্রোপেন। আর টোলুইন তো আমরা জানি অ্যারোমেটিক, টোলুইনটা আমরা সবাই জানি এটা কি? অ্যারোমেটিক। টোলুইনটা আমরা, তুমি আমি কম বেশি সবাই জানি টোলুইনটা হচ্ছে অ্যারোমেটিক। টোলুইনটা কি? অ্যারোমেটিক। আসো সামনে যাই। যে এনজাইম দ্বারা পশু সেলুলোজ জাতীয় খাবার খেয়ে, ঠিক আছে, পশু সেলুলোজ জাতীয় খাবার খেয়ে হজম করতে পারে তার নাম কি? ঠিক আছে, যেহেতু সেলুলোজে বিটা গ্লাইকোসাইডিক বন্ড থাকে তো বিটা গ্লুকোসিডেজ হবে উত্তর, ঠিক আছে? সেলুলোজ মানেই বিটা। কার্বনিল মূলক শনাক্তকরণে ব্যবহৃত হয় কোনটি? মানে এই যে দেখো সি ডাবল বন্ড, আমরা পড়ছিলাম না ব্রাডির বিকারক বা ব্রাডিস রিএজেন্ট, বা বলছিলাম না 2,4-DNP, মনে আছে? 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজিন, মনে পড়ে? 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজিন, এটাকে কি বলা হয়? ব্রাডিস রিএজেন্ট। NH2 NH, তারপরে হচ্ছে এই যে 2 নম্বরে নাইট্রোমূলক, 4 নম্বরে নাইট্রোমূলক, 2,4-ডাইনাইট্রোফিনাইল। দেখো ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজিন, এটাকে ব্রাডিস রিএজেন্টও বলা হয় বা ব্রাডির বিকারকও বলা হয়। লিখে রাখো, অনেক কিছু প্রশ্ন আসে, হ্যাঁ? ব্রাডির বিকারক, ব্রাডির বিকারকও বলা হয়, হ্যাঁ? 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজিন। অ্যানিলিনকে কেন গাঢ় নাইট্রিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা নাইট্রেশন করলে কি তৈরি হয়? অ্যানিলিনকে দেখো, অ্যানিলিন অলওয়েজ কি হয় আমরা জানি? মেটা নাইট্রো অ্যানিলিন গঠন করে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবে, অ্যানিলিনের নাইট্রেশনে কি তৈরি হবে? মেটা নাইট্রো অ্যানিলিন। যদিও এটা অর্থপ্যারা নির্দেশক, বাট এটা স্পেশাল কেস, মানে মেটা নাইট্রো অ্যানিলিনের পরিমাণটা বেশি হয়। মানে সব ধরনের অর্থও করে প্যারাও করে, বাট মেটা নাইট্রো অ্যানিলিনের যে পরিমাণটা আছে এই পরিমাণটা কি হয়? বেশি হয়, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কিন্তু জাস্ট একদম ছাকা ছাকা প্রশ্নগুলা, আমি কি কোনো প্রশ্ন রিপিট করছি? আমি কিন্তু কোনো প্রশ্ন রিপিট করি নাই। তার মানে বুঝতে পারতেছো, একদম ছেকে 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 ইউনিক প্রশ্নগুলো তোমাদের জন্য রেডি করছি। পরেরটা দেখো, যখন কার্বক্সিলিক অ্যাসিড মূলক বেনজিন চক্রে প্রতিস্থাপক হিসেবে কাজ করে তখন সেটা কি? আমরা জানি কোথাও যদি ডাবল বন্ড থাকে বা ট্রিপল বন্ড থাকে সেটা মেটা নির্দেশক হিসেবে কাজ করে। দেখো সি ডাবল বন্ড OH, কার্বক্সিলিক অ্যাসিড মানে ডাবল বন্ড আছে, ডাবল বন্ড থাকলেই কি? মেটা নির্দেশক। আর সিঙ্গেল বন্ড থাকলে অর্থপ্যারা নির্দেশক। বুঝে গেছে? ডাবল বন্ড থাকলেই এটা কি হয়ে যাবে? মেটা নির্দেশক হয়ে যাবে। পরের প্রশ্নটা যদি দেখি, অ্যালকিনের ওজোনোলাইসিস বিক্রিয়াতে জিঙ্ক কি হিসেবে কাজ করে? আমরা জানি জিঙ্ক বিজারক হিসেবে কাজ করে। জিঙ্কটা কি হিসেবে কাজ করে? অ্যালকিনের ওজোনোলাইসিসে জিঙ্কটা হচ্ছে বিজারক হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে বাবা? বিজারক হিসেবে কাজ করে। তারপরে যদি সামনে আসি আমরা, ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়ায় কি উৎপন্ন করে? ক্যালসিয়াম কার্বাইড, এটা অলওয়েজ আমরা পড়ছি। দেখো ক্যালসিয়াম কার্বাইড আমরা যখন পানির সাথে বিক্রিয়া করব, পানির সাথে বিক্রিয়ায় হিট করলে এটা কি তৈরি করে? ইথাইন তৈরি করে। অলওয়েজ আমরা পড়ছি
ঠিক আছে, ঠিক আছে। আয়নিক কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? ইথাইন তৈরি করে। একদম ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া কি তৈরি করে বাবা? ইথাইন তৈরি করে। পরের প্রশ্নটা দেখো, প্রোটিনে অ্যামাইনো অ্যাসিড সমূহ কি বন্ড দ্বারা যুক্ত থাকে? আমরা জানি প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডরা কি বন্ধনে যুক্ত থাকে? পেপটাইড বন্ধনে যুক্ত থাকে। প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডগুলো কি বন্ধনে যুক্ত থাকে বাবা? পেপটাইড বন্ধনে যুক্ত থাকে। রাইবোজের সংকেত কি? আমরা জানি C5H10O5। রাইবোজের সংকেত কি? C5H10O5। এটা কি রাইবোজের সংকেত? অলওয়েজ মুখস্থ রাখবা, কিছু জিনিস মুখস্থ আছে। ফরমালিন কি? আমরা জানি 40% ফর্মালডিহাইডের যে মিক্সচার আছে সেটাকে কি বলা হয়? ফরমালিন বলা হয়। 40% ফর্মালডিহাইডের মিক্সচারকে কি বলা হয়? ফরমালিন বলা হয়। তারপরে যদি যাই SN1 বিক্রিয়ার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? SN1 কয় ধাপে ঘটে বাবা? SN1 ঘটে 2 ধাপে। ঠিক আছে। SN2 কয় ধাপে ঘটে? 1 ধাপে। SN1 এ কি তৈরি হয়? কার্বোক্যাটায়ন তৈরি হয়। SN2 তে কি কোনো কার্বোক্যাটায়ন তৈরি হয়? কোনো কার্বোক্যাটায়ন তৈরি হয় না। তারপরে দেখো, মেথিলেটেড স্পিরিটের মূল উপাদান কি? এটা হচ্ছে ইথানল। ইথানল থাকে 95 বা 96%, 95% ইথানল আর 5% মনে হয় মিথানল থাকে। মূল উপাদান হচ্ছে ইথানল। ঠিক আছে। মেথিলেটেড স্পিরিট এটার মূল উপাদান হচ্ছে ইথানল। দেখো, আমার অর্গানিকের যে নোট খাতাটা আছে, ভার্সিটি ব্যাচে যারা ছিল, ওই নোট খাতাটা যদি তুমি পুরোটা শেষ করো, তোমার কেউ আটকাইতে পারবে না। অর্গানিকের নোটটা যদি তুমি পুরোটা শেষ করো, তোমারে কেউ আটকাইতে পারবে না। তবে দেখো, কোন যৌগটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে? কোন যৌগটি কি করে? জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। দেখো, এখন দেখতে হবে বেনজিন প্রদর্শন করে না, পিরিডিন প্রদর্শন করে না, প্রোপিন দেখতে হবে। ঠিক আছে, প্রোপিন খেয়াল করো, CH3 C ডাবল বন্ড CH2, প্রোপিনও প্রদর্শন করে না। কারণ এই যে দেখো, এই কার্বনে 2টা হাইড্রোজেন, মানে হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ডে যুক্ত, প্রত্যেকটা কার্বনে আলাদা আলাদা অ্যাটম যুক্ত হইতে হবে। বিউটিন 1 করে? দেখো, বিউটিন 1ও করে না। ব্ল্যাঙ্ক, উত্তর নাই। ঠিক আছে, বিউটিন 1ও করে না, উত্তর নাই। ঠিক আছে, উত্তর নাই, ব্ল্যাঙ্ক। কেউ জ্যামিতিক সমানতা প্রদর্শন করে না। বোঝা গেছে? যদি বিউটিন 2 থাকতো তাহলে প্রদর্শন করত। বোঝা গেছে? বিউটিন 2 প্রদর্শন করে, বিউটিন 2 প্রদর্শন করে। ব্ল্যাঙ্ক, উত্তর নাই। ঠিক আছে, এখানে ব্ল্যাঙ্ক। পরেরটা দেখো, ফিউরানের আণবিক অরবিটালে কয়টি পাই ইলেকট্রন আছে? পাই ইলেকট্রন কয়টি? ফিউরান, দেখো এই হচ্ছে আমাদের ফিউরান, তাই না বাবা? দেখো, 2টা তো পাই বন্ড, বাট এইখানে এই যে ফিউরান যে আমরা জানি রেজোনেন্স প্রদর্শন করে, সো এই যে এইখানে যে পাই ইলেকট্রনগুলো আছে, ঠিক আছে, এই যে এই লোন পেয়ার ইলেকট্রনগুলা, এই লোন পেয়ার ইলেকট্রনগুলা কি হিসেবে কাজ করে বাবা? এই লোন পেয়ার ইলেকট্রনগুলা, এই লোন পেয়ার ইলেকট্রনগুলা এরাও রেজোনেন্সে পার্টিসিপেট করে। এই লোন পেয়ার ইলেকট্রনগুলাও রেজোনেন্সে পার্টিসিপেট করে। দ্যাট মিন্স কি আমরা বলতে পারি যে এটাও রেজোনেন্সে পার্টিসিপেট করতেছে। বুঝে গেছে? এটা কিন্তু ভাইসা আসে নাই। সো সুন্দরভাবে তুমি যদি আগায় যাও, যে লোন পেয়ার ইলেকট্রনগুলো যেহেতু রেজোনেন্সে পার্টিসিপেট করে, তাই পাই ইলেকট্রন কয়টা? পাই ইলেকট্রন, এটাও পাই ইলেকট্রন হয়ে যাবে। এইখানে 2টা, এইখানে 2টা, এই পাই বন্ডে 2টা, এই পাই বন্ডে 2টা, তাহলে কয়টা হইলো? 6টা হইলো। অনেকে ভুল করে 4টা দিয়ে দেয়, অনেকে ভুল করে 4টা দিয়ে দেয়। সো উত্তরটা কয়টা? 6টা। সো আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? ওকে, ডান। তারপর দেখো, কোনটি বেনজিন বলয়ের সক্রিয়তা বৃদ্ধি করে? কি বলছে? কোনটি বেনজিন বলয়ের সক্রিয়তা বৃদ্ধি করে? সো আমরা জানি অর্থপ্যারা নির্দেশক যারা, অর্থপ্যারা নির্দেশক যারা, এরা বেনজিন বলয়ের সক্রিয়তা নির্দেশ করে। অর্থপ্যারা নির্দেশক যারা, এরা কি করে? বেনজিন বলয়ের সক্রিয়তা নির্দেশ করে। এখন কে অর্থপ্যারা নির্দেশক? এইখানে অ্যামিনোমূলক যে আছে, অ্যামিনোমূলক যে আছে এ কি অর্থপ্যারা নির্দেশক? অ্যামিনোমূলক যে আছে ও কি অর্থপ্যারা নির্দেশক? বাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে মেটা নির্দেশক। কারণ কি? দেখো এখানে সায়ানাইড, সি ট্রিপল বন্ড এন, সায়ানাইড। তারপরে দেখো NO2, এন ডাবল বন্ড অক্সিজেন, এই অক্সিজেন আরেকটা সন্নিবেশ বন্ধে। CHO, এখানেও ডাবল বন্ড আছে, দেখো সি ডাবল বন্ড অক্সিজেন, এই হাইড্রোজেন। সো যেগুলাতে ডাবল বন্ড আছে সবগুলাই কি মেটা নির্দেশক। যেগুলাতে বাবা ডাবল বন্ড আছে সবগুলাই কি রে বাবা? আমার মেটা নির্দেশক। আর যেখানে ডাবল বন্ড নাই সেগুলো কি? অর্থপ্যারা নির্দেশক। আর অর্থপ্যারা নির্দেশক বেনজিন বলয়কে সক্রিয় করে। মেটা নির্দেশক কি করে? বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে। সো এই জিনিসটা একটু লিখে রাখবা। মেটা নির্দেশক বেনজিন যে বলয় আছে, বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে, বলয়কে নিষ্ক্রিয় করে। মেটা নির্দেশক কি করে? বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে।
সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখতে হবে। পরের প্রশ্নে যাই, অ্যালকেন সাধারণত কোন ধরনের বিক্রিয়া দেয়? অ্যালকেন সিঙ্গেল বন্ড আছে, সিঙ্গেল বন্ড অলওয়েজ কি দেয়? বলছিলাম না প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। সিঙ্গেল বন্ড কি দেয়? প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। আচ্ছা বলো তো ডাবল বন্ড কি দেয়? ডাবল বন্ড হচ্ছে সংযোজন বিক্রিয়া দেয়। ডাবল বন্ড কি দেয়? সংযোজন বিক্রিয়া দেয়। সো যেখানেই ডাবল বন্ড দেখবা সেখানেই সংযোজন, যেখানেই সিঙ্গেল বন্ড দেখবা সেখানেই প্রতিস্থাপন। আচ্ছা আমাদের আরেকটা জিনিস পড়ছিলাম, একটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, তারপরে হচ্ছে কিছু থাকে হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। দেখো এটা কি নিউক্লিওফিলিক সংযোজন না ইলেকট্রোফিলিক সংযোজন? আবার দেখবা এটা কি ইলেকট্রোফিলিক সংযোজন না নিউক্লিওফিলিক সংযোজন? দেখো এই যে এইখানে প্রতিস্থাপনটা যেটা, এখানে হ্যালোজেন কি করে? নিজের দিকে ইলেকট্রন টেনে নেয়, সে আংশিক ঋণাত্মক, এটা কি আংশিক ধনাত্মক। সো এখানে কি পজিটিভ সেন্টার তৈরি হয়। তো এটা কি হবে? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া, ঠিক আছে, এসএন বিক্রিয়া। এটা কি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা এটাকে কি বলবো? দেখো এখানে অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন টান দেয়, এখানে আংশিক নেগেটিভ, এখানে আংশিক ধনাত্মক। এটাকে কি বলবো আমরা? এটা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন। সো এটাকে কি বলবো? এন ডট এ, নিউক্লিওফিলিক অ্যাডিশন। এন ডট এ কেন বললাম? নিউক্লিওফিলিক অ্যাডিশন। আচ্ছা এখানে তো সব ইলেকট্রোফাইল, তাই না? সো এটাকে কি বলবো? ইলেকট্রোফিলিক অ্যাডিশন। এটাকে কি বলবো? ইলেকট্রোফিলিক অ্যাডিশন, ঠিক আছে। এটাকে কি বলবো আমরা? ইলেকট্রোফিলিক অ্যাডিশন, ঠিক আছে, ইলেকট্রোফিলিক অ্যাডিশন। কারণ এখানে পজিটিভ নেগেটিভ সেন্টার তৈরি হয় না। সো এই জিনিসটা মাথায় থাকবে। তো এগুলো কিন্তু প্রায় পরীক্ষায় আসে, কোনটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, কোনটা নিউক্লিওফিলিক সংযোজন, কোনটা ইলেকট্রোফিলিক সংযোজন, কোনটা শুধু প্রতিস্থাপন। সো এগুলো একটু মাথায় রাখতে হবে। পরের প্রশ্নটায় যাই, নিচের কোন প্রক্রিয়ায় ইথাইন এবং পলিথিন থেকে একই উৎপাদ পাওয়া যায়? অলওয়েজ মনে রাখবা দহন বিক্রিয়া। কারণ এই ইথাইনের পলিমারই তো পলিথিন, আর পলিথিনকে পুরাও আর ইথাইনকে পুরাও, দুই ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড পাবা। ধরো C2H4 কে যদি তুমি পুরাও, ঠিক আছে, এখানে অক্সিজেনের উপস্থিতি দহন করলে এখানে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি পাবা, ঠিক আছে। এইখানে তুমি যদি হচ্ছে C2H4 এর পলিমারকেও যদি পুরাও, ঠিক আছে, বা আমরা এটাকে বলি হচ্ছে CH2, এটার পলিমার, ঠিক আছে। ধরো হচ্ছে এখানে CH, এই CH, এই CH2, এই CH2, এটার যদি পলিমার মানে পলিইথিন, ঠিক আছে, এই পলিমারকেও যদি তুমি দহন করো, এইখানেও কি পাবা? কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি পাবা, সমতাকরণ করলে যা হয়। সো জিনিসটা কি আমরা বলতে পারি? জিনিসটা হচ্ছে দহন বিক্রিয়া। জিনিসটা কি বলতে পারি বাবা? আমরা জিনিসটাকে দহন বিক্রিয়া বলতে পারি। সো মাথায় ঢুকছে আশা করি, দহন বিক্রিয়া। পরেরটা দেখো, কার্যকরী মূলকগুলোর ভিতরে কোনটি অধিক সক্রিয়? সো আমরা তো সক্রিয়তার ক্রম মনে আছে, সবার প্রথমে কে ভাই? কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে কি? সালফোনিক অ্যাসিড, মনে আছে তোমাদের? তারপরে কি? অ্যাসিড হ্যালাইড COX, তারপরে কি পড়ছি আমরা? অ্যাসিড অ্যামাইড, তারপরে কি পড়ছি বাবা? সায়ানাইড, ঠিক আছে। তারপরে আমরা কি পড়ছি? অ্যালডিহাইড, তারপরে কি পড়লাম? কিটোন, তারপরে অ্যালকোহল, তারপরে থায়োল, তারপরে অ্যামিন, মনে আছে না? তারপরে আস্তে আস্তে যাবে, ঠিক আছে, 3, 2, 1। তো সবার উপরে কে? আমাদের বড় ভাই কার্বক্সিলিক অ্যাসিড। সো সবার উপরে যে থাকবে তার সক্রিয়তা সবচেয়ে বেশি থাকবে, মনে আছে? সবকিছু মনে আছে কিনা বলো? সবার উপরে যে থাকবে তার সক্রিয়তা সবচাইতে বেশি থাকবে। কোনটি? আলোক সক্রিয় সমাণু। কোনটা? আলোক সক্রিয় সমাণু। আমরা জানি আলোক সক্রিয় সমাণু কে হবে? যার কাইরাল কার্বন আছে, ঠিক আছে, যার অপ্রতিসম কার্বন আছে, কাইরাল কার্বন আছে, যার কাইরাল কার্বন আছে, সে কি? আলোক সক্রিয় সমাণু। এটা তুমি জানো, আমি জানি। কারণ কাইরাল কার্বন কার আছে? এর আছে? নাই। এর আছে? নাই। এর আছে? নাই, শুধু এর আছে। দেখো এই কার্বনটা কাইরাল কার্বন। আমি বলছিলাম যাকে দূর থেকে দেখলে সিঙ্গেল সিঙ্গেল লাগে সেই কার্বন। কাইরাল কার্বন কি? চারটা মৌলকেই ভিন্ন হবে। একটা হাইড্রোজেন নিলাম, একটা মিথাইল নিলাম, দিলাম মিথাইল, একটা অ্যামিনো দিলাম, NH2 দিলাম, একটা হচ্ছে COOH দিলাম, দিলাম সবকিছু, ঠিক আছে, দিলাম। তো দেওয়ার পরে কি হইলো? কাইরাল কার্বন হইছে? অবশ্যই হইছে। ও হবে না, আর বাপও হবে। উত্তর কি? যার কাইরাল কার্বন আছে সে হচ্ছে আমাদের আলোক সক্রিয় সমাণু। অ্যান্ড দ্যাটস এন্ড অফ অর্গানিক। আমার কাছে যে কালেকশনগুলো ছিল মোটামুটি সবগুলা টাইপের বা সবগুলা ইম্পর্টেন্ট ধাঁচের প্রশ্নগুলা তোমাদেরকে প্র্যাকটিস করাইলাম। অ্যান্ড তোমাদের সবাইকে বলবো, আমি এখন ক্লাস দীর্ঘায়িত করতেছি না, কারণ হচ্ছে সামনে তোমাদের পরীক্ষা। আজকে কত তারিখ? আজকে হচ্ছে 26 তারিখ। 27, 28, 29, মানে হাতে গোনা 10 দিন আছে। সবচেয়ে বেশি রিভাইজ দাও তোমরা, সবচেয়ে বেশি রিভাইজ দাও বাবা। যত বেশি রিভাইজ দিবা,
ঠিক আছে? যত বেশি রিভাইজ দিবা তত তোমাদের জন্য ভালো। আমি আবারও বলতেছি, যত বেশি রিভাইজ দিবা তত তোমাদের জন্য ভালো। কেমিস্ট্রিতে, ফিজিক্সে, ম্যাথে প্রশ্ন কঠিন হবে না। এগুলো হচ্ছে নাম্বার তোলার হাতিয়ার। আমি আবারও বলতেছি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, এখানে তোমার কোনো ঝামেলা হবে না। এই জায়গাগুলো কি নাম্বার তোলার হাতিয়ার, এই জায়গাগুলোতে তোমার নাম্বার তুলতে হবে। এন্ড এই জায়গাগুলোতে যত বেশি নাম্বার তুলতে পারবা তত তুমি চান্সের ক্ষেত্রে আগায় যাবা। যারা বুদ্ধিমান, কারণ বায়োলজি কম বেশি সবাই পারবে, বায়োলজি প্রশ্ন কঠিন হবেই। তুমি অনেক কিছু নাও পারতে পারো, বাট পারা জিনিস ভুল করা যাবে না। দিস ইজ দ্য লাস্ট চান্স ফর ইউ। আই রিপিট, আমি আবারও বলতেছি, এই যে 5 তারিখের যে পরীক্ষাটা, এটা তোমার জন্য সর্বশেষ সুযোগ। এরপরে হয়তো তোমাকে সেকেন্ড টাইমার হইতে হবে, বা যারা সেকেন্ড টাইমার আছো হয়তো তুমি আর পরীক্ষা দেওয়ার সুযোগ পাবা না। ঠিক আছে? সো এই কারণে নিজের মানে সর্বোচ্চটা, ঠিক আছে, সর্বোচ্চটা লেগে ফেলবে, সর্বোচ্চটা দিয়ে ট্রাই আউট করো ইনশাল্লাহ। আর তুমি হচ্ছে হাজারি স্যার, কবির স্যারের অনুশীলনের প্রশ্নগুলো মাস্ট প্র্যাকটিস করবে। আই রিপিট, হাজারি স্যার, কবির স্যার, স্যারদের বইয়ের অনুশীলনের যে এমসিকিউ গুলো আছে সবগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, সবগুলো আমাদেরকে রিভাইজ দিতে হবে। ফিজিক্স দেখবা কিছু টাইপ থেকে কমন প্রশ্ন আসতেছে, এই টাইপগুলোই বারবার রিভাইজ দিবা। ম্যাথ কিছু টাইপ থেকেই বারবার আসতেছে, এগুলো বারবার রিভাইজ দিবা। বায়োলজি সম্বন্ধে আমার এত ধারণা নাই, আমি ভুলে গেছি বায়োলজি, বাট শুভ্র ভাই যথেষ্ট গাইডলাইন দিয়েছে তোমাদের, ইনশাল্লাহ বায়োলজিতেও কভার আপ হয়ে যাবে। সো আমি আজকে আর কথা বাড়াচ্ছি না, এখন ক্লাস শেষেই তুমি রিভাইজে বসে যাও, এখনই রিভাইজে বসে যাও, ইনশাল্লাহ তোমার জন্য বেটারমেন্ট কিছু হবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ তোমাদের স্টোরি আমরা শুনতে আসবো, তোমরা যারা চান্স পাবা তোমাদের ইনশাল্লাহ তোমাদের স্টোরিগুলো শুনতে আসবো। সবার জন্য অনেক দোয়া, সবার জন্য অনেক দোয়া, ঠিক আছে? এবং পরীক্ষায় একটা কোপ দিয়ে আসবা। মনে রাখবা, এই পরীক্ষাটা আমার লাস্ট এক্সাম, এই পরীক্ষাটাকে আমরা কোনো ছাড় দিব না। আল্লাহ হাফেজ, ভালো থেকো।